জিকে বাংলা এক্সপ্রেস চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। আজকে প্রথম প্রশ্ন রয়েছে, উত্তপ্ত ম্যাগমা শীতল বায়ুর সংস্পর্শে এসে কোন শিলায় পরিণত হয়? ঠিক আছে, অপশনগুলো যদি আমরা দেখি, দেখো পাতালিক, উপপাতালিক, নিঃসারী না উদ্ভিদী শিলা। তো দেখো এই যে অপশনগুলো রয়েছে এই প্রত্যেকটাই ইগনিয়াস রক অর্থাৎ আগ্নেয় শিলার এক একটা ভাগ। ঠিক আছে, পাতালিক, উপপাতালিক, নিঃসারী, উদ্ভিদী এরা কিন্তু প্রত্যেকটাই ইগনিয়াস রকের কিন্তু একটা ভাগ। তো দেখো প্রথমে আমরা আলোচনা করব যেটা হচ্ছে পাতালিক শিলা নিয়ে। তো পাতালিক শিলার ভাগ নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে উদ্ভিদী আগ্নেয় শিলা। ঠিক আছে, উদ্ভিদী আগ্নেয় শিলার একটা ভাগ হচ্ছে পাতালিক এবং উপপাতালিক। তো প্রথমে আমরা জানছি উদ্ভিদী আগ্নেয় শিলা। তো দেখো উদ্ভিদী আগ্নেয় শিলা আমরা সেগুলোও বলবো যখন অগ্নুৎপাত হচ্ছে। ঠিক আছে, তো অনেক সময় কী হয়, অনেক সময় তোমার ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে আসতে পারে না, ভূগর্ভের মধ্যে থেকেই যায়। ঠিক আছে, এবং এই ম্যাগমা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলায় পরিণত হচ্ছে সেটা হচ্ছে উদ্ভিদী আগ্নেয় শিলা। ঠিক আছে, তো উদ্ভিদী আগ্নেয় শিলা কিন্তু ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসতে পারছে না, ভূ অভ্যন্তরে কিন্তু শীতল এবং কঠিন হয়ে জড় পাচ্ছে। এবং এই উদ্ভিদী আগ্নেয় শিলার একটা ভাগ হচ্ছে তোমার পাতালিক শিলা আর উপপাতালিক শিলা। পাতালিক শিলাতে কী হচ্ছে, পাতালিক, ঠিক আছে, যেটাকে বলা হয় থেকে প্লুটোনিক রকস। ঠিক আছে, তো যে সমস্ত উদ্ভিদী শিলা ভূ অভ্যন্তরে অত্যন্ত গভীরে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ অনেক গভীরে যে সমস্ত শিলাগুলো সৃষ্টি হচ্ছে, আগ্নেয় শিলাগুলো সৃষ্টি হচ্ছে, সেগুলো হচ্ছে পাতালিক শিলা। যেমন তোমার গ্রানাইট, গ্রানাইট হচ্ছে গ্রানাইট। ঠিক আছে, এই গ্রানাইট তোমার আগ্নেয় শিলা, এটা হচ্ছে পাতালিক শিলার উদাহরণ। এবং উপপাতালিক শিলা কোনগুলো, যে সমস্ত উদ্ভিদী শিলাগুলো ভূগর্ভের অনেক ভিতরে সৃষ্ট না হয়ে মোটামুটি প্রায় গভীরে কিন্তু সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে উপপাতালিক, অর্থাৎ অনেক গভীরে সৃষ্টি হচ্ছে না, ভূপৃষ্ঠে খুব কাছাকাছি সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, সেটাকে আমরা বলছি উপপাতালিক শিলা। এবং এবার তোমাদের জানতে হবে কোনটা নিঃসারী আগ্নেয় শিলা। নিঃসারী অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ইনক্লুসিভ ইগনিয়াস রক। অগ্নুৎপাতের ফলে কী হচ্ছে, ভূগর্ভস্থ যে সমস্ত পদার্থগুলো রয়েছে সেগুলো যখন একবারে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে এবং শীতল এবং জমাট হচ্ছে ভূপৃষ্ঠের বাইরে, তখন যে শিলায় পরিণত হচ্ছে তখন তাকে আমরা বলবো নিঃসারী আগ্নেয় শিলা। তো দেখো শীতল বায়ুর সংস্পর্শে সে কোন শিলায় পরিণত হচ্ছে, সেটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা। অপশন নম্বর সি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার, আঙুরে সবচেয়ে বেশি পরিমাণে অ্যাসিড পাওয়া যায় কোন অ্যাসিডটি? ঠিক আছে, এই অ্যাসিড থেকে তোমার প্রচুর প্রশ্ন এসেছিলো। ঠিক আছে, বিভিন্ন শিফটে যে 6টা শিফটে পুরো সে এক্সাম হলো, সে কিন্তু অর্থাৎ কোন অ্যাসিড পাওয়া যায় কিন্তু এটা থেকে প্রশ্ন এসেছিল অনেক। তো দেখো আঙুরে যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। মনে রাখবে তেঁতুল, আঙুর, এগুলো প্রত্যেকটাতে কী পাওয়া যায়, টার্টারিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড আমাদের পাওয়া যায় আপেলে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? পালং শাক। ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? পিঁপড়ের হুলে। ঠিক আছে, পিঁপড়ের হুলে পাওয়া যায় কি ফর্মিক অ্যাসিড। নেক্সট কী প্রশ্ন হচ্ছে, বিমানের কাঠামো নির্মাণের নিচে কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক? ঠিক আছে, তো বিমানের যে কাঠামো নির্মাণ করবে সেটা কিসে দিয়ে করবে? লোহা দিয়ে। যে লোহা দিয়ে যদি কাঠামো নির্মাণ করে তো বিমান তো আর উঠতে হবে না, বিমান করে নিচের দিকে যাবে। ঠিক আছে, আকাশে উঠতে হবে না ওকে। তারপর দেখো নিকেল, অ্যালুমিনিয়াম না তামা। তো বিমানের যে কাঠামো সেটা নির্মাণ করা হয়ে থাকে অ্যালুমিনিয়াম দিয়ে। অপশন নম্বর সি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে, ওস্তাদ বেলায়েত খাঁ একজন ভারতীয় কি তবলাবাদক, বাঁশিবাদক না সেতারবাদক না সানাইবাদক? তো এটা যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে সেতারবাদক। ঠিক আছে, ওস্তাদ বেলায়েত খাঁ একজন সেতারবাদক। বাঁশির সঙ্গে তোমরা মনে রাখবে হরিপ্রসাদ চৌরাসিয়া একজন বিখ্যাত বাঁশিবাদক। নেক্সট প্রশ্ন রয়েছে, মহাবিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন করা হয়েছিল? তোমরা প্রত্যেকে জেনে যে 1857 সালে কী হয়েছিল, মহাবিদ্রোহ, বা কী বলা হয় থেকে সিপাহী বিদ্রোহ বলা হয় থেকে। তো 1857 সালে যে মহাবিদ্রোহ, সেখানে শেষ মুঘল সম্রাট কে ছিল? শেষ মুঘল সম্রাট ছিল হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, তো শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন করা হয়েছিল? এটা যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, রেঙ্গুনে।
নেক্সট প্রশ্ন রয়েছে তোমার, পশ্চিমবঙ্গে কোন জেলায় সাক্ষরতার হার সর্বাধিক? ঠিক আছে, এটা সেন্সাস 2011 সালের সেন্সাস অনুযায়ী এই প্রশ্নটা। তো পশ্চিমবঙ্গে কোন জেলার সাক্ষরতার হার সর্বাধিক? সেটা হয়ে যাবে তোমার পূর্ব মেদিনীপুর। অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। পশ্চিমবঙ্গের যে গড় সাক্ষরতার হার সেটা মনে রাখবে যে 77.08% প্রায়, ঠিক আছে, এটা গড় অ্যাভারেজ। 77.0% পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। সর্বনিম্ন সাক্ষরতার হার কত? সর্বনিম্ন সাক্ষরতা কোন জেলায়? সেটা তোমরা মনে রাখবে উত্তর দিনাজপুর জেলার সর্বনিম্ন সাক্ষরতার হার। এবং প্রশ্ন যদি আসে ভারতের সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে? সেটা হবে কেরল রাজ্যে। কেরল রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি এবং তোমার লিঙ্গ অনুপাত সেক্স রেশিও কিন্তু হচ্ছে বেশি, ঠিক আছে। এবং সাক্ষরতার হার সবচেয়ে কম কোথায়? সাক্ষরতার হার সবচেয়ে কম হচ্ছে আমাদের বিহারে সাক্ষরতার হার সবচেয়ে কম, ঠিক আছে। এবং 2011 সালের সেন্সাস অনুযায়ী তোমার যদি আমি বলি সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি এবং সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? এই দুটো কিন্তু আনসার তোমরা কমেন্টে জানাবে। নেক্সট দেখো কী প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম স্টক এক্সচেঞ্জ কোথায় গড়ে ওঠে? ঠিক আছে, তো যে এখন বর্তমানে যে স্টক এক্সচেঞ্জগুলো রয়েছে তো এনএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, একটা রয়েছে তোমার বিএসসি অর্থাৎ হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। তো দেখো ভারতের প্রথম যে স্টক এক্সচেঞ্জ সেটা গড়ে ওঠে সেটা হচ্ছে বোম্বেতে। অপশন নম্বর সি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রায়ো সংক্রমণ উদাহরণ হলো কোনটি? তা ক্রায়ো সংক্রমণ এটা কিসের মধ্যে পড়ছে? এক্সিটু সংরক্ষণ, ইনসিটু, জীববিচিত হটস্পট না মাইক্রো প্রোপাগেশন? তো দেখো ক্রায়ো সংক্রমণটা কি সেটা জানতে হবে প্রথমে। তো -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে তোমার ভ্রূণকে সংরক্ষণ করাকে বলা হয় ক্রায়ো সংক্রমণ। এটা প্রশ্ন দিয়ে থাকে যে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে ভ্রূণ সংরক্ষণ করাকে হচ্ছে ক্রায়ো সংক্রমণ। এটা কিসের মধ্যে পড়ছে? এটা একটা এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ছে, ঠিক আছে। এক্সিটু সংরক্ষণের মধ্যে আর কি পড়ে? চিড়িয়াখানা, এটা তোমরা জানবে যে চিড়িয়াখানা। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি তুলা চাষের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী অঞ্চল? তো তুলা চাষের জন্য যে মাটি অর্থাৎ মৃত্তিকা প্রয়োজন সেটা হচ্ছে কি কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে তুলা চাষের উপযুক্ত মৃত্তিকা, যেটা আমরা কী বলে থাকি রেগুড় মৃত্তিকা। তো দেখো এটা যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে তোমার দাক্ষিণাত্য লাভা গঠিত অঞ্চল। অপশন নম্বর ডি। নেক্সট প্রশ্ন রয়েছে দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপার যন্ত্রটির নাম কি? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআইপি। তো এটা যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে সেক্সটাইন যন্ত্রের সাহায্যে দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের গ্যাসগুলির মধ্যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, অর্থাৎ কোনো গ্যাস যদি নিষ্ক্রিয় হয় তাহলে সে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে না, ঠিক আছে। তো কার্বন ডাইঅক্সাইড, CO2, হাইড্রোজেন, মিথেন না নিয়ন? তো আমরা জানি যে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেটন এরা সবই নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ ইনঅ্যাক্টিভ গ্যাস। তো এরা কিন্তু হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে না। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর সবচেয়ে যে কাছে গ্রহ সেটা হচ্ছে কি শুক্র, ঠিক আছে। যাকে কী বলা হয় থেকে? যাকে বলা হয় যে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় থেকে। এর আরেকটা নাম হচ্ছে তোমার লুসিফার বলা হয় থেকে। এটি সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ এবং এটি হচ্ছে উষ্ণতম একটা গ্রহ, ঠিক আছে। নেক্সট তোমার হচ্ছে কেওয়াইসির ফুল ফর্ম কী? অর্থাৎ তুমি যখন কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ বা কোনো একটা মোবাইল ব্যাঙ্কিং ওপেন করতে যাচ্ছ তখন তোমার কিন্তু কেওয়াইসি করতে হয়। তো কেওয়াইসি এর পুরো নাম কি? কেওয়াইসি তোমার পুরো নাম হচ্ছে নো ইওর কাস্টমার। অপশন নম্বর সি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। নো ইওর কাস্টমার হয়ে যাবে কেওয়াইসি ফুল ফর্ম। নেক্সট রয়েছে তোমার বায়ুমণ্ডলে কোন স্তরে অতিবেগুনি রশ্মিগুলো শোষিত হয়? বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে টোপো থেকে শুরু করে স্ট্যাস্টো, মেসো, এক্সো, থার্মো, ঠিক আছে। তো বায়ুমণ্ডলে কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়? সেটা হচ্ছে ট্রায়োস্ফিয়ার স্তরে। ট্রায়োস্ফিয়ার স্তরে কী রয়েছে? আমাদের ওজোন স্তর রয়েছে। ওজোন স্তর কী করে আল্ট্রাভায়োলেট রশ্মিকে কী করে বাধা দেয় পৃথিবীতে আসতে?
নেক্সট প্রশ্ন রয়েছে, কোন সালে ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? ঠিক আছে, তো এটা কারেক্ট যেটা আনসার সেটা হচ্ছে অপশন নম্বর ডি, 1989 সালে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে।